আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি ভিডিও সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজের মাধ্যমে আমি চেষ্টা করছি ইংরেজি গ্রামারকে, ইংলিশ গ্রামার অর্থাৎ ইংরেজি ব্যাকরণকে যদি সহজভাবে ছোটদের কাছে তুলে ধরা যায়। ছোট বলতে মোটামুটি ক্লাস 3 লেভেল থেকে আমি আশা করব তোমরা এখান থেকে কিছু সাহায্য পাবে। আর উপরের ক্লাসে পরবর্তী যে এপিসোডস গুলো আসবে সেখানে দেখতে পাবে। মোটামুটি ক্লাস 11-12 অবধি এই ভিডিওর মাধ্যমে আশা করি অনেকে সাহায্য পাবে, উপকার পাবে। এছাড়া ইচ্ছে আছে স্পোকেন ইংলিশটা সম্বন্ধেও তোমাদের যাতে একটা সম্যক ধারণা হয়, যাতে তোমরা সহজে ইংরেজি বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো। আমি সেই চেষ্টাও এখানে কিছু কিছু করছি। আর এই ভিডিও সিরিজটাকে আমি দুটো ভার্সনই রাখছি, মানে আমি একবার করে বাংলায় পুরোটা আলোচনা করব, তারপরে ইংরেজিতেও বিষয়টিকে আলোচনা করে দেব, যাতে তোমাদের দুটো ভাষাতেই বুঝতে সহজ হয়, যাতে তোমরা দুটো ভাষাতেই ব্যাপারটি রপ্ত করতে পারো। আর যতটা সম্ভব চেষ্টা করব বাংলা ব্যাকরণ, সেখানে কিছু কিছু বিষয় যেগুলো ইংরেজি গ্রামারেও, ইংলিশ গ্রামারেও আমরা কমন পেয়ে যাচ্ছি। যেমন আজকের এপিসোড আমার আছে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কথাটির বাংলা গ্রামার বইতে আমরা পাবো বাক্য। বাক্য সম্বন্ধে তোমাদের যা ধারণা আছে, সম্যক ধারণা, সেটাই সেইভাবে আমি দুটো গ্রামারকে মোটামুটি যে যে জায়গায় মিল আছে, সব জায়গায় মিল থাকে না, গ্রামার ভীষণ আকাশ পাতাল তফাৎ হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় তো মিল আছে। সেই চেষ্টা দিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। চলো তবে আজকের এপিসোড হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। আমরা যদি পুরোনো গ্রামার বই দেখি, সেখানে দেখব এখানে বর্তমানে যে ডেফিনিশন আমি ইউজ করেছি তার থেকে কিছু পার্থক্য আছে। পার্থক্য কোথায় আছে? পুরোনো গ্রামার বইতে আমরা ছোট ছিলাম যখন, তখন আমরা যেটা শিখেছিলাম, a group of words having a complete meaning is called a sentence. ওখানে আমরা কমপ্লিট কথাটা পেতাম, কিন্তু বর্তমানে সেটার থেকে একটু বদলে গেছে ডেফিনেশন। সেখানে বলা হচ্ছে a word or a group of words having a clear meaning in a given context is called a sentence. এখানে দুটো পার্থক্য দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রথম কথা, a word মানে একটা সিঙ্গল ওয়ার্ডও সেন্টেন্স হিসেবে গণ্য হতে পারে। আবার গ্রুপ অফ ওয়ার্ডস তো আছেই, গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েও আমরা সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে পারি। কিন্তু এখানে কমপ্লিটের বদলে অন্য একটি শব্দ আমরা ইউজ করছি। কি শব্দ ইউজ করছি? ক্লিয়ার। হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট। ক্লিয়ার কেন না, সেটা বোঝাতে আমি 4টি সেন্টেন্স উদাহরণস্বরূপ নিয়েছি। এখানে দেখো, প্রথম এই যে এক্সাম্পল, ইজি মানে ফর এক্সাম্পল, আমরা 4টে সেন্টেন্স কি কি পাচ্ছি? এ বি সি ডি। এতে দেখো, a poor man is sitting। এই সেন্টেন্সে যে বাক্যটি পাচ্ছি, একজন দরিদ্র ব্যক্তি বসে আছেন। এর পরের সেন্টেন্সে ওই সেন্টেন্সটাই দেখো কিভাবে লিখছি, a poor man is sitting under a tree। প্রথম বাক্যটিতেও আমরা পরিষ্কার মিনিং পেয়েছি। দ্বিতীয় যে বাক্যটি ইউজ করছি, a poor man is sitting under a tree, এখানে মানেটা আরো পরিষ্কার কিনা। কোথায় তিনি বসে আছেন? তিনি একটি গাছের তলায় বসে আছেন। আন্ডার আ ট্রি, এই অংশটি
সংযোজিত হয়েছে, এটার সঙ্গে যুক্ত হয়েছে। তৃতীয় সি সেন্টেন্সটি দেখো, আ পুয়ার অ্যান্ড ফ্যাট ম্যান ইজ সিটিং আন্ডার আ ট্রি। এখানেও কিন্তু কোনটাকে মানে আমরা ক্লিয়ার কথাটা যদি বলি, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমনকি 4 নম্বর আসছি আমি, সবকটাতেই ক্লিয়ার মিনিং। কিন্তু কমপ্লিট কথাটা বললে এখানে কি হচ্ছে, কতটা কমপ্লিট, কমপ্লিট কথাটার সীমা পরিসীমা সম্বন্ধে আমাদের কি ধারণা আমরা রাখতে পারি, যতটা বলছি ততটাই তো আরো বেশি কমপ্লিট মিনিং দিচ্ছে। তাই কমপ্লিট কথাটার বদলে আজকাল ক্লিয়ার মিনিং করা হচ্ছে। আ পুয়ার অ্যান্ড ফ্যাট ম্যান ইজ সিটিং আন্ডার আ ট্রি। তৃতীয় বাক্যে দেখছি, যিনি বসে আছেন তিনি দরিদ্র এবং একজন মোটা মানুষ একটি গাছের তলায় বসে আছেন তিনি। 4 নম্বর সেন্টেন্স আবার দেখো, এভাবে আমরা আরো এক্সাম্পল থেকে বাড়াতে পারি। আমি চারটে অবধি করেই এখানে ছেড়ে দিয়েছি, আমার তো খুব স্বল্প পরিসরে কাজ করতে হবে, খুব লম্বা ভিডিও হলে অসুবিধা হয়ে যাবে। A poor and fat man is sitting under a tree beside a temple. Poor man এবং ফ্যাট ম্যান একজনই, তিনি বসে আছেন কোথায়, একটি গাছের তলায়। আর গাছটি কোথায় অবস্থিত, একটি টেম্পল, একটি মন্দিরের পাশে। তার মানে আমরা বুঝলাম কি, এই যে পুরো ব্যাপারটি আমরা বলছি, আরো 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 আমরা নতুন কিছু ইনফরমেশন তার সঙ্গে যুক্ত করতে পারি। মিনিংটা প্রথমেও ক্লিয়ার ছিল, এই শেষের সেন্টেন্সটিতেও কিন্তু ক্লিয়ারই আছে, আরো বেশি বিস্তৃত হয়েছে। কিন্তু কমপ্লিট কথাটায় এখানে একটু মানেটা বোঝাতে অসুবিধে হবে, তাই জন্য ক্লিয়ার কথাটা আজকাল ইউজ করা হয়। এখানে আমাদের দুটো পয়েন্টস আমরা পাচ্ছি এখান থেকে। প্রথম কথা, এক তো একটা সেন্টেন্স একটি শব্দ দিয়েও হতে পারে। ধরো আমি বলছি, আর ইউ গোয়িং টু স্কুল, তুমি আমায় বলতেই পারো ইয়েস। এই যে শুধু ইয়েস বললে তুমি কিন্তু আমায় কমপ্লিট মিনিং দিলে। কেন বলছি, এখানে আরেকটা কথা এখানে লাগানো আছে, দেখে নাও। ইন আ গিভেন কনটেক্সট, আমি যে কথাটি তোমায় বললাম, তুমি কি স্কুলে যাচ্ছ, সেইটার পরিপ্রেক্ষিতে তুমি আমায় উত্তর দিচ্ছ। তাহলে গিভেন কনটেক্সট, একটা বিষয়ে আমরা যখন আছি, তার মধ্যে কথাবার্তা হচ্ছে, সেখানে আমি তোমার কাছে উত্তর পেলাম কি, যে হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি, অতটা না বলে ইয়েস আই এম গোয়িং টু স্কুল না বলে শুধু ইয়েস বললেই এখানে মানেটা বোঝা যাচ্ছে। যিনি স্পিকার আর যার সঙ্গে তিনি কথা বলছেন, তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকছে, এটাই আর কি। তাই জন্য একটি ওয়ার্ড দিয়ে কিংবা একাধিক ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আর দ্বিতীয় পয়েন্ট যেটা একটু আগে আলোচনা করলাম, ইট মাস্ট হ্যাভ আ ক্লিয়ার মিনিং। ক্লিয়ার মিনিং যেন অবশ্যই থাকে। My dear students, I am Bhashwati Sarkar, an English teacher. Today I have come with a video series on English grammar. I want to give you a basic concept on this subject. I am making it in 2 languages, in English and in Bengali. Both the versions you will get here. I hope roughly from class 3 onwards, this series will help you to learn the subject properly. In this first episode, I want to start with the chapter sentence. What is a sentence? In the definition we can get that a word or a group of words having a clear meaning in a given context is called a sentence. This is the present day definition. In earlier times, the definition was little different. That time we used to say a group of words
having a complete meaning is called a sentence. Two differences you can understand from this definition. First one, here you can see a single word also can be considered as a sentence. Group of words in both the definitions you can get a group of words. That's why it's all right. Again, next, in the next place, see, having a clear meaning in a given context. This full thing, there we used to get having a complete meaning, and here we are saying a clear meaning. This is also, in this case also you can see the difference. See the examples below. Number 8, a poor man is sitting. It can give us a clear meaning. We can understand, oh, I mean, a poor man is sitting. This much is all right. In B, a poor man is sitting under a tree. Where he is sitting, this much is also, this information also we can get from this second sentence, number B. He is sitting under a tree. In number C, again C, a poor and fat man is sitting under a tree. Here some more information is added to the previous portion. The man is poor and fat also. In number D, let's see, a poor and fat man is sitting under a tree beside a temple. That means what? We can add more and more information to the previous section and increase the size of the sentence. And every time it is clear, the meaning is clear, but the word complete is not appropriate here, and that's why in place of complete we use the word clear. And as I told you, it may be single worded or it may have two or more than two words. And second thing is that just now we discussed, in place of, instead of complete meaning, clear meaning, I mean, in place of a complete meaning, we say a clear meaning. This is the second difference. আচ্ছা, এখানের এক্সাম্পলস গুলো দেখো। এখানে প্রথম দুটো, 1 নম্বর আর 2 নম্বর সেন্টেন্স, তাদের মধ্যে আমরা একাধিক শব্দ পাচ্ছি। প্রথমটিকে বলছি, she is my sister. 4টি ওয়ার্ডস আছে, মাল্টি ওয়ার্ডেড। সেকেন্ডটা দেখো, are you going to the market? এখানেও দেখো 6 ওয়ার্ডস, 6টা ওয়ার্ড আছে। এটাও তাহলে মাল্টি ওয়ার্ডেড হলো। মাল্টি ওয়ার্ডেড প্রথমটা ছিল একটা অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভাগ, আমরা আসবো পরে। আর সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাদ বোধক। নাম্বার 3 দেখো, এইখান থেকে আমাদের যেটা বলছিলাম আগের পাতায়, আগের অংশে, ঠিক সেখানের ব্যাপারটি আমরা আলোচনা করছি এবারে। এখানে দেখো, ইয়েস, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট, উত্তর যে দিচ্ছে সে কি বলছে? ইয়েস। পুরো বলছে না যে আই এম গোয়িং টু দ্য মার্কেট, শুধু ইয়েস বলে তার মানেটা সে ক্লিয়ার করছে, কেননা ওই যে গিভেন কনটেক্সট কথাটা বলেছিলাম, যেখানে একটা বিশেষ বিষয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার ভিত্তিতে এখানে উত্তরটা পাচ্ছি ইয়েস। তাহলে আমি যে জিজ্ঞেস করেছে তার কাছে উত্তরটা ক্লিয়ার। এখানে হচ্ছে ইয়েস কথাটি সিঙ্গেল ওয়ার্ডেড কিন্তু ভার্বলেস। ভার্ব হচ্ছে ক্রিয়াপদ। পরের এপিসোডে যত আমরা এগোবো এই ব্যাপারগুলি তত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
তখন ইয়েস এর উত্তরে আবার যিনি কথা বলছেন তিনি আবার বলছেন গো। এইখানে গো গো ওয়ার্ডটি কিন্তু একটি ভার্ব, শুধু একটি ওয়ার্ড দেওয়া হয়েছে গো, সেটি একটি ভার্ব এবং সেটি অবশ্যই সিঙ্গেল ওয়ার্ডেড আমরা এক্সাম্পল পেলাম। এইগুলো সবকটি হচ্ছে সেন্টেন্সের নমুনা। এরপরে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। একটা সেন্টেন্স মানে কি? একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কনভেজ অ্যান মিনিং, কনভে করবে, একটা মিনিং দেবে। কেন মিনিংটা আমরা পরিষ্কার পাচ্ছি, এখানে একটা বিষয় বোঝবার আছে। বাংলা গ্রামারও যারা করছো তারাও তো নিশ্চয়ই বুঝবে। শব্দগুলিকে যেখানে সেখানে যা তা ভাবে আমরা বসিয়ে দিলে কিন্তু সেটিকে আর বাক্য বলতে পারবো না। বাক্য হিসেবে তাদেরকে তৈরি করতে গেলে তাদেরকে একটি অর্ডারেতে, মানে তাদের অ্যারেঞ্জ করতে হবে, তাদেরকে সাজিয়ে বসাতে হবে যে একটি শব্দের পরে কোন শব্দটি আসবে, তারপরে কোন শব্দটি আসবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে যদি শব্দগুলিকে সুন্দর করে ঠিক ঠিক জায়গায় না বসানো হয়, তাদের যেখানে জায়গা, তাদের নির্দিষ্ট স্থানেতে তাদেরকে বসাতে হবে, তবেই সেটা মিনিংফুল হবে। নইলে মিনিংলেস হয়ে গেল মানে সেটাকে আর সেন্টেন্স বলা যাবে না, কেউ তো মানে বুঝবে না। এখানে ওই যে দ্বিতীয় সেন্টেন্সটি এখানে ব্যবহার করা হয়েছে, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট, আমি সেটাকেই আবার ওয়ার্ডস গুলোকে এদিক ওদিক করে ভেঙে চুরে দেখিয়েছি যে এখানে কেন মিনিংলেস হয়ে গেলে মানে বোঝা যাবে না। ধরো আমি এখানে এক্সাম্পলটিতে দেখাচ্ছি মার্কেট, গোয়িং, আর, টু, ইউ, দা, এই যে বললাম এইগুলো থেকে কি কোনো মানে পাওয়া গেল? মানে পাওয়া গেল না, সেজন্য এটাকে বলা হচ্ছে মিনিংলেস কম্বিনেশন অফ ওয়ার্ডস। তাহলে কম্বিনেশন অফ ওয়ার্ডস যেটা আমরা পাচ্ছি সেটা they should be arranged in order to make it meaningful, to make the sentence meaningful। এটা হচ্ছে ব্যাপারটা, ওইগুলোকেই সাজিয়ে পাচ্ছি। Are you going to the market? Now let's see in this page we can see there are also 4 examples. In the first example, she is my sister. 4 words are there, and that's why it is called a multi-worded sentence, more than one word. Next sentence is, are you going to the market? It's a question and there are 6 words. This is also multi-worded, a multi-worded sentence. Third sentence, this is in the last portion we already have discussed. A sentence may be single worded or maybe multi-worded. Multi-worded already we have got many examples, but single worded, here in this sentence we have used the word yes. Yes is a single word and it is verbless also, means it is not a verb, actually it is an adverb. We will come later in these chapters. So yes is a single word and that is also giving a clear meaning. Actually it is answering the question, are you going to the market? And that's why when the person is saying yes, who is asking the question, he or she can understand the meaning. Yes, that person is, the second person is going to the market. So it is a single worded sentence. Again the first speaker is saying go, means you can say giving him or her permission, or just saying yes you can go. Go means go to the market. Yes, it's all right, not saying so much thing, so many words. The speaker is not saying go itself is a verb and it is, of course it's a single worded sentence. From here it is understood. Next thing is that sentence
It's a group of words, we know, that conveys a meaning. Meaningful, to make it meaningful, we have to arrange the words in proper order. If we put them here and there, that will be a combination of words, but that combination will be meaningless. In this example, the second sentence, are you going to the market? This one is broken into parts. Here you see market, going, are, to, you, the. All the 6 words are same words are written here, but it is meaningless because there is no proper word order. They are not arranged in a proper order, and that's why they cannot be called a sentence. এবারে আলোচনা করব পাংচুয়েশন। সেন্টেন্সের পাংচুয়েশন কি হবে? পাংচুয়েশন মানে তো আমরা নিশ্চয়ই তোমাদের ধারণা আছে আশা করি। পাংচুয়েশন কথাটির মানে হচ্ছে কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব, কোথায় স্মল লেটার ইউজ করব, কোথায় ফুল স্টপ দেব, অন্যান্য ক্ষেত্রে হয়তো কমা, সেমিকোলন এগুলোর ব্যবহারও থাকে। এই মুহূর্তে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ফুল স্টপ এছাড়া ইন্টারোগেটিভ মার্ক আর এক্সক্লামেটরি মার্ক এইগুলি নিয়ে মেনলি কথা বলছি। আমরা পরের এপিসোডে দেখতে পাবো সেন্টেন্সের প্রকারভেদ, সেখানে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখানে ব্র্যাকেটের মধ্যে দেয়া হয়েছে দেখো, অ্যাসার্টিভ, অবজেক্টিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস। এই তিনটি ক্ষেত্রে সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ দিয়ে। আচ্ছা, প্রথম একটা কথা বলে নেওয়া উচিত, যে কোনো ধরনের সেন্টেন্স প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। ইংলিশ গ্রামারে এই ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যাপারটা আছে। বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্যও থাকতে পারে। ছোট একটা নমুনা তার মধ্যে দিয়েছি। আমাদের বাংলা লেখার সময় আমরা বড় হাতের লেখা, ছোট হাতের লেখা বাংলাতে ব্যবহার করি না। আবার বাংলাতে আমরা যুক্তাক্ষর ইউজ করি, মাত্রা ইউজ করি, আকার, একার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। ইংলিশ গ্রামারে সেগুলো কিন্তু নেই। সেখানে কি আছে? সেখানে আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা এই ধরনের কিছু কিছু পার্থক্য তোমরা দেখবে। সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারে। আর সেন্টেন্সের এক্ষুনি যেমন বললাম, অ্যাসার্টিভ, অবজেক্টিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস শেষ হয় ফুল স্টপ দিয়ে। দাঁড়ি, দাঁড়ি যে বাক্য শেষ হয় দাঁড়ি দিয়ে বাংলাতে, এখানে সেটা ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কথাটার মানে প্রশ্নবোধক বাক্য। সেই প্রশ্নবোধক বাক্য শেষ হয় যেমন বাংলাতে হয় তেমনই একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, মার্ক অফ ইন্টারোগেশন। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। সেখানেও যেমন বাংলায় আমরা বিস্ময়সূচক বাক্যে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, সেই একই বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন আমরা এখানেও ব্যবহার করব। Now we are discussing about the punctuation. What kind of punctuation marks are used in an English sentence? First thing is that a sentence always starts with a capital letter. Mainly, any type of sentences must start with a capital letter. And in case of assertive sentences, optative sentences and imperative sentences, they are
ended with a full stop. There we have to use a full stop after each of these type of sentences. Third point is that for an interrogative sentence, we have to use an interrogative mark, I mean a mark of interrogation at the end of that sentence. And number 4, in case of an exclamatory sentence, we have to use a mark of exclamation. এবারে আসছি একটি সেন্টেন্সের কটি ভাগ আছে সেই সম্পর্কে। মূলত একটি সেন্টেন্সের দুটি ভাগ। একটি ভাগকে বলছি সাবজেক্ট। সাবজেক্ট অংশটিতে আমরা যার সম্বন্ধে কথা বলছি, ব্যক্তিবিশেষ হতে পারে, আবার কোনো বস্তু হতে পারে, তাকে বলছি সাবজেক্ট। কোন বিষয়ে কথা বলছি, বাংলায় কর্তা বলি আমরা যেটাকে, বাক্যের কর্তা অংশ যেটা। আর সাবজেক্ট এখানে আমি দুটোই এক্সাম্পল নিয়েছি, বয়েজ আর প্লেইং ক্রিকেট। এখানে কার সম্বন্ধে কথা বলছি? বয়েজ সম্বন্ধে। তাহলে বয়েজটা হচ্ছে এখানে সাবজেক্ট। সেকেন্ড এক্সাম্পলটা, প্রথমটা যেহেতু হিউম্যান বিইংস মানে মানুষকে নিয়ে কথা বললাম, এখানে বোঝাতে চাইছি যে মানুষও হতে পারে, জীবজন্তু হতে পারে, কোনো প্রাণহীন বস্তু হতে পারে, লাইফলেস অবজেক্ট, সেটাও কিন্তু সাবজেক্ট হতেই পারে একটা সেন্টেন্সে। এখানে তাই জন্যই এই উদাহরণটি আমি নিয়েছি। আর টেবল, আর টেবল হ্যাজ 4 legs, জেনারেলি যেরকম দেখা যায়। এখানে আর টেবল কথাটা হচ্ছে একটা মানে অ্যাবাউট দ্য থিং, থিং বলেছি তো, এখানে দেখো লেখা আছে যেটা, হ্যাঁ, একটা জিনিস যার সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে, তাই জন্য সাবজেক্ট হলো। আবার পরের অংশে দেখো প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলছি? সাবজেক্ট সম্বন্ধে যেটা বলছি সেটাই হচ্ছে প্রেডিকেট। বাংলা গ্রামারে কর্ম হিসেবে বলা হয় যেটাকে, কর্তা, কর্ম। এখানে সাবজেক্ট সম্বন্ধে কি বলছি? বয়েজ আর প্লেইং ক্রিকেট, আর প্লেইং ক্রিকেট, এই অংশটি হচ্ছে আমাদের প্রেডিকেট অংশ। এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, যে ভার্ব সম্পূর্ণ মানেটা সম্পূর্ণ করতে সাহায্য করবে। আবার এটাও আমাদের পরবর্তী একটি এপিসোডে আমরা পাবো, যেখানে ক্লিয়ারলি ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আর টেবল হ্যাজ 4 legs, এই হ্যাজ 4 legs এই কথাটি দিয়ে আমরা টেবল সম্বন্ধে কিছু বলছি, সেই জন্য এটিকে বলছি প্রেডিকেট। Now, a sentence has 2 parts. The part which says something about the person or thing we are speaking about is called the subject of a sentence. The person or the thing that is considered as the subject of a sentence. Here you see 2 examples are taken. The first one is boys are playing cricket. About whom we are saying something here? About boys. So boys is the subject of this sentence. In the second example you see, it's an inanimate object, lifeless object. A table has 4 legs. So our table is the subject here. We are saying something about the table. What we say about the subject is called the predicate. Same examples we are using here. Boys. Boys is the subject, and what we are saying about the boys? Are playing cricket.
means they are playing cricket. So are playing cricket. This portion is the predicate portion of the first example. We are saying something about the subject boys. In the second example, in the same way you see, saying something about a table, the subject. What we are saying here, our table has 4 legs. So has 4 legs. This portion is the predicate part in the second example. কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট মানে বাক্যের কর্তা যে অংশটি, সেই কর্তা অংশটিকে আমরা সাবজেক্ট বলি ইংলিশে। সাবজেক্টটা মেনশন করা হয় না, দরকার পড়ে না, বোঝা যায়, তার সেন্সটা থাকে। এখানে দেখো 3টি এক্সাম্পল নেওয়া হয়েছে। প্রথম এক্সাম্পল দেখো, কাম হিয়ার। এখানে কাকে বলা হচ্ছে? ইউ কাম হিয়ার। মোটামুটি একটা যেরকম যাতে মিনিংফুল হয় সেরকম সাবজেক্ট নিয়েই করছি। জায়গা ছোট, তাই জন্য তোমরা বুঝে নেবে যে এরকম ধরনের আরো অনেক ওয়ার্ডসই আমরা ইউজ করতে পারি। আমি কোনো একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটা দুটো। এখানে ইউ কাম হিয়ারের জায়গায় ইউটা অমিট করে রাখলাম, মানে উজ্জ্ব রাখলাম, শুধু কাম হিয়ার বললাম, মানে কাউকে আমি বলছি এখানে এসো, বোঝা যাচ্ছে। দ্বিতীয়টায় দেখো থ্যাংক ইউ। তাহলে কে কাকে থ্যাংক ইউ দিচ্ছে? আমি তোমায় থ্যাংক ইউ দিচ্ছি, মানে আই থ্যাংক ইউ। তাহলে সাবজেক্ট হলাম আই, সাবজেক্ট আই, সেটা আইটা আমরা এখানে বলছি না, দরকার হচ্ছে না। তৃতীয় এক্সাম্পল দেখো, ভেরি নাইস। এখানে কোনো পার্সন হতে পারে, কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, আমরা বলতেই পারি দ্যাট ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি নাইস, শি ইজ ভেরি নাইস, এরকম ধরনের অনেক কিছুই আমরা বলতে পারি। এখানে শুধু ভেরি নাইস কথাটার মাধ্যমে আমরা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, মানে প্রসঙ্গক্রমে যার সঙ্গে কথা বলছি সে সেই প্রসঙ্গটা বুঝতে পারছে, এইটা। সেখানে সাবজেক্টটা এখানেও অমিটেড রইল, দরকার হলো না। In some sentences, the subject is not mentioned. The subject is omitted in those sentences. Some of the examples are here. Number 1, you see, come here. Now, about whom we are saying something? You. Maybe you come here. Instead of you, we can say I come here. That is also correct. And that's why you, I have taken the example here, you. The subject you is omitted here. We are not mentioning that. But the meaning is clear from the structure of the sentence. Number 2, thank you. This thank you, what is the subject here? I thank you. So I is the subject, and that is also not mentioned, omitted in this case. In number 3, saying very nice. Very nice. What is very nice? What, answering the question, what means it is the subject, and very nice, this is very nice, that is very nice, it is very nice, he is very nice. Anything can be placed in the place of the subject. And that's why here also, when the speaker is saying very nice, the meaning is clear. And this is also an example of a sentence. Here the subject is omitted, not mentioned, subject is not mentioned.